আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। পাঠ পরিকল্পনা এটা একটা জটিল বিষয়, কারণ আমরা যখন একজন শিক্ষার্থীর সামনে পাঠকে উপস্থাপন করি, আমাদের কিছু লক্ষ্য থাকে যে শিক্ষার্থীর নতুন জ্ঞান বৃদ্ধি পাবে, তার আচার আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটবে, তার দৃষ্টিভঙ্গির ইতিবাচক উন্নয়ন ঘটবে। এই আচার আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন বা দৃষ্টিভঙ্গির উন্নয়ন, এই ব্যাপারটা কিন্তু অনেক জটিল ব্যাপার। যে প্রত্যেকটা মানুষের একটা সত্তা আছে, সেই সত্তাকে ছাপিয়ে যখন আপনি আপনার সত্তাকে প্রতিষ্ঠিত করতে চাবেন, তখন কিন্তু অনেক প্ল্যানিং করে, অনেক শিক্ষার্থীর জন্য উপভোগ্য করে পাঠকে উপস্থাপন করলেই আপনার পাঠটা সফল হবে। তাই উপযুক্ত পাঠ পরিকল্পনা ছাড়া শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করা আসলে উচিত নয়। তো যাই হোক, আজকে যে ক্লাসটা আমি এখানে উপস্থাপন করব, সেই ক্লাসটা আসলে উপস্থাপনের জন্য 1 মাস 2 মাস সময় লাগার কথা, কিন্তু আমি এখানে ছোট্ট পরিসরে অতি দ্রুততম সময়ের মধ্যেই পাঠটাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এখানে অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো আপনাদের মানে অত্যন্ত মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ যারা বিএড প্রশিক্ষণার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে বিএডে এই পাঠ পরিকল্পনার উপরেই প্রায় 250 মার্কস আছে। যে এখানে ইন্টারনাল টিপি, টিচিং প্র্যাকটিস, সেখানে আপনাকে পাঠ পরিকল্পনা করতে হয়, সেখানে আপনার 200-র মতো মার্কস আছে। তারপরে এক্সটার্নাল এসে যখন ভাইবা নেবে, সেখানেও 50 মার্কস আছে। মানে সরাসরি 250 মার্কস এই পাঠ পরিকল্পনার সাথে রিলেটেড। তাছাড়া আপনাদের যে টিচিং সাবজেক্ট আছে, সেইখানে অবশ্যই পাঠ পরিকল্পনা থেকে একটি সম্পূর্ণ প্রশ্ন থাকে, সেখানেও আপনাকে পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 2টা সাবজেক্টেই যখন আপনি বহি পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখনও আপনাকে বাধ্যতামূলকভাবে পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আর টিপি কার্যক্রমে আমরা নর্মাল অবস্থায় 60টা প্লাস 60টা সমান 120টা পাঠ পরিকল্পনা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে থাকি। যে আপনার যে টিচিং সাবজেক্টগুলো আছে, টিচিং স্টাডিজ, সেইখানে আমরা প্রতিটা বিষয়ে 60টা করে 120টা, সর্বমোট 120টা পাঠ পরিকল্পনা নিয়ে থাকি। মানে উদাহরণ হিসাবে বলতে পারি যে কারো হয়তো বা পদার্থবিজ্ঞান আছে, পাশাপাশি আছে জীববিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানে 60টা পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হয় এবং জীববিজ্ঞানে 60টা পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হয়, যেগুলো ইন্টারনাল প্র্যাকটিস টিচিং বা এক্সটার্নাল প্র্যাকটিস টিচিং, এই পাঠ পরিকল্পনাগুলোর প্রেক্ষিতেই আপনাকে উপস্থাপন করতে হবে। তো যাই হোক, আজকে স্বল্প সময়েও আমি অনেকগুলো শিখন ফল রেখেছি। দেখা যাক যে কি কি শিখন ফল আমাদের সামনে আছে। এখানে শিখন ফল হিসাবে আছে যে পাঠ পরিকল্পনা কি তা বলতে পারবেন, শিখন ফল কি তা ব্যাখ্যা করতে পারবেন, হার্বার্টের পঞ্চসোপান নীতি বর্ণনা করতে পারবেন, একটি আদর্শ পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন এবং পাঠ পরিকল্পনা প্রণয়ন ও তা উপস্থাপনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ
উল্লেখ করতে পারবেন। আমি জানি যে অনেকগুলো শিক্ষণফল এখানে নেওয়া হয়েছে। যেহেতু আমাদের অনলাইনে ক্লাস গুলো পরিচালনা করতে হচ্ছে, এই কারণে অনেকগুলো ক্লাসকে আমি একসাথে করে একটা সুন্দর পাঠ পরিকল্পনা আপনি কিভাবে প্রণয়ন করবেন এবং পরবর্তীতে তা উপস্থাপন করবেন, সেই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই কিন্তু আমি এতগুলো শিক্ষণফল নিয়েছি। তো যাক, শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন আপনাদের কাছে আমার, যে পাঠ পরিকল্পনা কি? হয়তোবা আপনারা উত্তরটা ভেবেছেন। আমি দ্রুত এই বিষয়গুলো আমি আগেই বলেছি আলোকপাত করব। যে পাঠের জন্য পরিকল্পনা, পাঠ পরিকল্পনা আরও যত বেশি আপনি এই সংজ্ঞাটাকে বাড়াবেন, বাড়ালে পারে এইরকম একটা অবস্থা দাঁড়াবে যে শিখন শেখানো কার্যক্রমকে সহজ, সার্থক, বাস্তবসম্মত, ফলপ্রসূ, আনন্দদায়ক ইত্যাদি করার জন্য সময় ও উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষক পাঠদানের পূর্বে যে পরিকল্পনা প্রণয়ন করেন তাই পাঠ পরিকল্পনা। এখানে সময় ও উপকরণের কথা এই জন্য বলা হয়েছে যে বর্তমানে আমাদের দেশে যে কারিকুলাম আছে সেই কারিকুলাম অনুসারে একটা মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম ক্লাসটা 60 মিনিটের এবং বাকি ক্লাসগুলো কিন্তু 50 মিনিটের হওয়ার কথা, এবং প্রত্যেকটা পাঠকে পার্টিসিপেটরি ভিত্তিক করার কথা। মানে এখানে প্যাডাগজিটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, এবং এখানে বাস্তব উপকরণ বা বর্তমানে হচ্ছে আইসিটি বেস উপকরণ, বাস্তব উপকরণ এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা আইসিটি সহযোগিতা নিয়ে সেই পাঠকে আমরা উপস্থাপন করব। পরবর্তীতে আমরা দেখব সিপিটি, যে কন্টেন্ট নলেজ, প্যাডাগজিক্যাল নলেজ এবং হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ। এগুলোর মাধ্যমেই আমাদেরকে এই পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। হ্যাঁ, এখানে আরও বলা হচ্ছে যে পাঠ পরিকল্পনা কতগুলো শিক্ষণফল আচরণিক উদ্দেশ্যের আলোকে রচনা করা হয়। যে আমি আচরণিক উদ্দেশ্য লিখি যখন পাঠ পরিকল্পনা প্রণয়ন করে, অনেকে শিক্ষণফল লেখেন। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, যেহেতু সময় স্বল্পতা সেহেতু আমরা এই পার্থক্যটা এখন দেখতে চাচ্ছি না, কিন্তু শিক্ষণফল কিংবা আচরণিক উদ্দেশ্য কি এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। অন্যভাবে আমরা যদি বলি, এরকম আছে যে শিক্ষার্থীর পূর্বজ্ঞান, মানসিক ক্ষমতা, বয়স, রুচি, আগ্রহ ইত্যাদি বিবেচনা করে তাদের পূর্বার্জিত অভিজ্ঞতার আলোকে নতুন জ্ঞান ও কৌশল আয়ত্তের উদ্দেশ্যে শিক্ষক শ্রেণী পাঠদানের জন্য যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকেন তাকেই পাঠ পরিকল্পনা বলা যেতে পারে। আমরা বলছি যে এখন গঠনবাদ ভিত্তিক আমাদের টিচিং মডেলগুলো পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান পদ্ধতি পরিচালিত হচ্ছে। আপনারা নিশ্চয় ভাইগোটস্কি থিওরি, তারপরে অসবেল থিওরি, অসবর্ন থিওরি ইত্যাদি ইত্যাদি গঠনবাদ নিয়ে আপনাদের স্যারেরা আলোচনা করেছেন বা আপনারা নিজেরাই পড়েছেন। এই কারণে এইখানে এই লাল কালিতে দেখানো হয়েছে যে তাদের পূর্বার্জিত অভিজ্ঞতার আলোকে নতুন জ্ঞান ও কৌশল আয়ত্তের উদ্দেশ্যে শিক্ষক শ্রেণী পাঠদানের জন্য যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকেন তাকেই পাঠ পরিকল্পনা বলা যেতে পারে। আশা করি পাঠ পরিকল্পনা কি সীমিত পরিসরে হলেও আপনারা বুঝতে পেরেছেন। তো আরও কথা আছে এখানে, যে পাঠ পরিকল্পনায় কে, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে, যেটাকে আমরা বলি যে 5W+H, এইটাকে মাথায় রেখে শিক্ষণ শেখানো কার্যক্রম সম্পন্ন করে থাকেন একজন শিক্ষক, এবং এই পাঠ পরিকল্পনায় কিন্তু এ বিষয়ে যাবতীয় নির্দেশনা দেওয়া থাকে যে কে আপনার স্টুডেন্ট, তার সামর্থ্য কতটুকু,
তার মধ্যে কি কোনো সবল দিক আছে, তার মধ্যে কি কোনো দুর্বল দিক আছে, সে কি পছন্দ করে, সে কিভাবে শিখতে পছন্দ করে, তার শারীরিক কি কি দুর্বলতা আছে, সে কি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট, সবগুলো বিষয় মানে একজন শিক্ষার্থী সম্পর্কে সার্বিক স্টাডি করে, সে ছেলে শিক্ষার্থী না মেয়ে শিক্ষার্থী, সার্বিক বিষয় যে তার এমনকি তার নৈতিক সচ্ছলতা সবই আপনি বিবেচনায় নিয়ে আপনাকে কিন্তু পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তারপরে হোয়াট টু ডু, হোম টু টিচ, হোয়াট টু টিচ, কি আপনি পড়াবেন সেটা আপনাকে আচরণিক উদ্দেশ্যের মাধ্যমে মানে শিক্ষণফলের মাধ্যমে ফিক্সড করে নিতে হবে এবং শিক্ষার্থীদের সামনে এটা উপস্থাপন করতে হবে। তারপরে হোয়েন টু টিচ, কখন আপনি পড়াবেন, সময়টা কি, এটা কি ক্লাসের শুরুতে না মাঝখানে না শেষের দিকে, শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক অবস্থা আপনি যে পাঠটা উপস্থাপন করছেন তার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ ইত্যাদি ইত্যাদি বিষয় বিবেচনা এনে আপনি পাঠ পরিকল্পনা প্রণয়ন করবেন। হোয়ার টু টিচ, যে এটি কি ক্লাসরুমের ভিতরে হবে না ক্লাসরুমের বাইরে, যেমন অনুসন্ধানমূলক কাজগুলো এখন নতুন কারিকুলামে এসছে এবং টিচার কিন্তু অনেক কাজ আমাদের দেশে যদিও এগুলো প্রচলিত নাই, উন্নত দেশগুলোতে আছে যে তারা ফিল্ড ট্রিপে যেখানে যে উপকরণ পাওয়া যায় সেইখানে যেয়ে সেই ক্লাসটা সম্পন্ন করে। তো এইটা কি ল্যাবে হচ্ছে না হচ্ছে নর্মাল ক্লাসরুমে হচ্ছে এই ক্লাসটা হবে, সবই আপনাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে হোয়াই টু টিচ, কেন কেন শিক্ষার্থীরা এই জিনিসটা জানবে। আপনি যদি শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে পারেন তখনই কেবলমাত্র শিক্ষার্থীরা জানার জন্য উন্মুখ হবে যে এইটা তার ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, তার পারিবারিক জীবন বা নিউ সিচুয়েশানে প্রবলেম ফেস করার জন্য এই জ্ঞানটাকে সে কীভাবে কাজে লাগাবে এই বোধটা যদি তার মধ্যে তৈরি করে দিতে পারেন তাহলে পাঠটা অবশ্যই ফলপ্রসূ হবে। এবং হাউ টু টিচ, আপনি কিভাবে পড়াবেন, এখানে আমরা বলছি যে প্যাডাগজিকে ইন্টিগ্রেশন করার কথা এবং হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ উপস্থাপন করার কথা। এই ক্লাসটা কি শিক্ষার্থীরা বাস্তব উপকরণের মাধ্যমে করবে না হচ্ছে তারা আইসিটি বেস উপকরণের মাধ্যমে করবে না তারা ফিল্ড ট্রিপের মাধ্যমে করবে, তো কীভাবে করবে ইত্যাদি যাবতীয় শিখন শেখানো নির্দেশনা কিন্তু আমরা পাঠ পরিকল্পনায় ফিজিক্যালি থাকতে পারে অথবা আপনার অনেক সময় হচ্ছে সবগুলো বিষয়কে নিয়ে আসা যায় না লিখিত আকারে, আপনার কিন্তু এই বিষয়গুলোর সম্পর্কে নিজস্ব একটা প্ল্যান থাকবে, নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকবে। তো আশা করি যে পাঠ পরিকল্পনা কি এইটা সম্পর্কে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার আমি একটা পাঠ পরিকল্পনার নমুনা ছক, এটা প্রচলিত পাঠ পরিকল্পনা নমুনা ছক আপনাদের সামনে উপস্থাপন করেছি, পরবর্তীতে বিস্তারিত উপস্থাপন করব এবং বাংলাদেশে সেসি প্রকল্পের মাধ্যমে প্রণীত পাঠ পরিকল্পনাও আমি পরবর্তীতে তুলে ধরব। তো প্রথমত আমরা যেটা আমাদের দেশে প্রচলিত আছে তার ফরম্যাটটা অনেকটাই এই রকম যে পরিচিতি, শিক্ষকের পরিচিতি, যেমন এইটা আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব। এরপরে থাকবে হচ্ছে শিক্ষণফল বা আচরণিক উদ্দেশ্য। এখন যতগুলো শিক্ষণফল বা আচরণিক উদ্দেশ্য থাকে সেটা, এরপরে আছে সোপান বা ধাপ। এখানে 3টি ধাপ, আধুনিক পাঠ পরিকল্পনার 3টি ধাপ আছে: প্রস্তুতি, উপস্থাপন এবং প্রয়োগ, এবং সর্বশেষে সমাপ্তি। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা পাঠ পরিকল্পনার মাধ্যমে উপস্থাপন
করব আপনাদের সামনে সেটা। তো আমরা এখন দেখব যে এই যে পাঠ পরিকল্পনাটা এটা কিভাবে আসলো। তার আগে আমি আচরণিক উদ্দেশ্য বা শিক্ষণফল নিয়ে আলোচনা করতে চাই যে শিক্ষণফল কি। কোনো একটি পাঠ শেষে শিক্ষার্থীদের আচরণের কি পরিবর্তন হবে, অর্থাৎ শিক্ষার্থীরা কি জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে সে সম্পর্কে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বিবৃতি বা বাক্য হলো আচরণিক উদ্দেশ্য বা শিক্ষণফল। যে কোনো একটি পাঠ শেষে শিক্ষার্থীদের আচরণের কি পরিবর্তন হবে, অর্থাৎ শিক্ষার্থীদের কি জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে তার পূর্ব নির্ধারিত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বিবৃতি বা বাক্য হলো আচরণিক উদ্দেশ্য। দেখেন, আমি এই পাঠটা যখন শুরু করি তখনও আমার কিছু শিক্ষণফল ছিল। ওখানে আমি বলেছি যে আজকের এই লেকচারে আমি হচ্ছে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই বিষয়গুলোর আলোকেই কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। যে প্রথম শিক্ষণফল ছিল যে পাঠ পরিকল্পনা কী তা বলতে পারবেন। দ্বিতীয় শিক্ষণফল ছিল যে শিক্ষণফল কী তা ব্যাখ্যা করতে পারবেন। তো এই যে সুনির্দিষ্ট বাক্য আমি লিপিবদ্ধ করেছি, এগুলোই হচ্ছে শিক্ষণফল। তো এগুলো আলোচনার জন্য অনেক সময়ের দরকার। তো আমি অতি দ্রুত আপনাদের সামনে শিক্ষণফল সম্পর্কে আরও কিছু তথ্য উপস্থাপন করব, যে শিক্ষণফল কিভাবে লিখতে হয়। আপনি যখন পাঠ পরিকল্পনা প্রণয়ন করবেন শিক্ষণফলটা কিভাবে লিখতে হয়, যে বলা হচ্ছে যে শিক্ষণফল হবে স্মার্ট, SMART, স্মার্ট। আচরণিক উদ্দেশ্য বা শিক্ষণফল হবে হচ্ছে স্মার্ট আকারে লিখতে হবে। এস ফর স্পেসিফিক, মানে এটি সুনির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট হবে। 2 নম্বর কথা হচ্ছে এইটা হচ্ছে মেজারেবল হবে, পরিমাপযোগ্য। যে আপনারা এই বিষয়ে অন্য সাবজেক্টে পরিমাপ সম্পর্কে নিশ্চয়ই পড়েছেন আর কি। মেজারেবল। এ ফর হচ্ছে অ্যাটেইনেবল, এটা হচ্ছে অর্জনযোগ্য হবে, এটাতে শিক্ষার্থীরা এই জ্ঞানটা অর্জন করতে পারবে। আর ফর হচ্ছে রিয়েলিস্টিক, যে এই শিক্ষণফলটা অবশ্যই বাস্তবসম্মত হবে। আর টি ফর টাইমেবল, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদনযোগ্য হবে। তো এইটাই হচ্ছে স্মার্ট, যে আমরা যখন শিক্ষণফল লিখব এই 5টা বৈশিষ্ট্যের আলোকেই আমরা কিন্তু লিখব। এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও কথা বলবো যে এই স্মার্ট কন্ডিশন ফুলফিল না হলে পারে কিন্তু আমরা আচরণিক উদ্দেশ্যগুলো বা শিক্ষণফলগুলো আমরা যারা টিচার এডুকেটর আছি তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য হয় না। তো আপনারা শিক্ষণফল লিখবেন। শিক্ষণফল লিখতে কিছু ক্রিয়া ব্যবহার করা হয় যেগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি। এখন আমি এই অ্যাকশন ভার্ব আপনাদের সামনে উপস্থাপন করব। যে আচরণিক উদ্দেশ্যে ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দ যেটাকে অ্যাকশন ভার্ব বলে, যে এইগুলো এই ভার্বগুলো একটা বাক্যের মধ্যে প্রয়োগ করে শিক্ষণফল লিখতে হয়। এখানে আমি কিছু ভার্ব আপনাদের সামনে উপস্থাপন করব, পাশাপাশি এমন কিছু ভার্বও উপস্থাপন করব যেগুলো আপনারা শিক্ষণফল লিখতে ব্যবহার করবেন না, কারণ ওগুলো স্মার্ট কন্ডিশন ফুলফিল করে না।
যেমন বর্ণনা করতে পারবে, বলতে পারবে, বিবৃতি করতে পারবে, লিখতে পারবে, চিহ্নিত করতে পারবে, নামকরণ করতে পারবে, পরিমাপ করতে পারবে, যোগ করতে পারবে, অঙ্কন করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, পার্থক্য নির্ণয় করতে পারবে, সারসংক্ষেপ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, মিল করতে পারবে, নির্দেশ করতে পারবে, তুলনা করতে পারবে। আরও আছে যেমন শ্রেণী বিভাগ করতে পারবে, ভাগ করতে পারবে, মূল্যায়ন করতে পারবে, প্রয়োগ করতে পারবে, গঠন করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে, শনাক্ত করতে পারবে, নির্দেশ নির্দেশনা দিতে পারবে, অংশগ্রহণ করতে পারবে, অনুবাদ করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, মতামত দিতে পারবে, নিরূপণ করতে পারবে, সাজাতে পারবে, নির্বাচন করতে পারবে, ইত্যাদি ইত্যাদি অ্যাকশন ভার্বগুলো স্মার্ট কন্ডিশন ফুলফিল করে। এইবারে আমি আপনাদের সামনে যে শিক্ষণফলগুলো উপস্থাপন করা যাবে না সেগুলো সম্পর্কে আমি আপনাদের অবগত করছি যে এগুলো স্মার্ট কন্ডিশন ফুলফিল করে না। জানতে পারবে, বুঝতে পারবে, প্রশংসা করতে পারবে, উদ্বুদ্ধ করতে পারবে, জাগ্রত হবে, আবেগ সৃষ্টি করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। যেমন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সে জানতে পারবে। এই জানাটা যে আসলে কোত্থেকে শুরু হবে, এটা কি পাকিস্তান পিরিয়ড থেকে শুরু হবে, না হচ্ছে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হবে, নাকি মোগল আমল থেকে শুরু হবে, না ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমল থেকে শুরু হবে, যে এটা একটা বিতর্কিত বিষয়, বিশাল বিষয়। তাই এই শিক্ষণফল লিখতে আমরা এই অ্যাকশন ভার্বগুলো ব্যবহার করব না। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই জানতে পারবে বা বুঝতে পারবে এই শব্দ দুইটা বেশি মাত্রায় ব্যবহার করে থাকে। তাই আমরা কি একটা উদাহরণ দিছি যে দ্রবণ কি তা বলতে পারবে, আমরা লিখব বলতে পারবে, জানতে পারবে আমরা এটা লিখব না। যখনই জানার প্রশ্ন আসবে তখন হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে সেটাকে কিন্তু আমরা অনেক অনেক বড় করতে পারি আর কি, এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্মার্ট কন্ডিশন ফুলফিল করে এটাকে পরিমাপ করা সম্ভব না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই যে অ্যাকশন ভার্বগুলো, সেই অ্যাকশন ভার্বগুলো অবশ্যই লিখবেন। আমি যেগুলো ব্যবহার করা যায় এবং যেগুলো ব্যবহার করা যায় না সবই লিখবেন। লিখে আপনারা পাঠ পরিকল্পনা যথাযথভাবে প্রণয়ন করবেন। এবার আমরা তৃতীয় শিক্ষণফলে যাব। তার আগে আপনাদের আরেকটা বিষয় অবগতির জন্য বলি যে একটা পাঠ পরিকল্পনায় কয়টি শিক্ষণফল লেখা যাবে, যে আসলে যে একটা হবে না, দুইটা হবে না, তিনটা হবে, সেটা কিন্তু নির্দিষ্ট করা নাই। তো আমি কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই বিষয়ের আলোকে সেটা আপনারা শিক্ষণফল কয়টি লিখবেন সেটা করবেন। প্রথমত বিষয়ভিত্তিক শিক্ষাক্রমের নির্দেশনায় বিবেচনায় নিয়ে আসতে হবে যে প্রত্যেকটা বইয়েরই, প্রত্যেকটা সাবজেক্টেরই কারিকুলাম আছে। এই কারিকুলামে নির্দেশনা দেওয়া আছে যে কোন কোন শিক্ষণফল আজকের পাঠে আলোচনা করতে হবে, কিভাবে আলোচনা করতে হবে, মানে অ্যাপ্রোচটা কেমন হবে, কি কোন উপকরণ ব্যবহার করতে হবে, কত সময় পড়াবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু নির্দেশনা দেওয়া আছে। এবং মানে কোন কোন ক্ষেত্র, যে এটা কি জ্ঞানমূলক ক্ষেত্রে, না আবেগিক ক্ষেত্র, না মনোপেশিস ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোকে উপস্থাপন করতে হবে, সবই কিন্তু কারিকুলামে নির্দেশনা দেওয়া আছে।
আবার কারিকুলামে আরেকটা নির্দেশনা দেওয়া আছে বর্তমানে যে পাঠ্যপুস্তকগুলো, সেখানে পাঠভিত্তিক বিভাজন দেওয়া আছে। পাঠভিত্তিক, যে হয়তো অধ্যায় নাম্বার 3, পাঠ নাম্বার 3.1, 3.2, 3.3 এইভাবে ভাগ করে দেওয়া আছে, যে এক একটা দিনে আপনি এক একটা পাঠ, আপনি এক একটা অংশ আপনি উপস্থাপন করবেন। এটা একটা বিভাজন দেওয়া আছে। এবং শিক্ষণফলগুলো কিন্তু একদম পাঠ্য বইয়ের শুরুতে, বাংলা বই ব্যতীত অধিকাংশ বইয়ে বা অধ্যায়ের শুরুতেই কিন্তু শিক্ষণফলগুলো দেওয়া আছে আর কি। এবং পাঠগুলোকে বিভাজন করে দেওয়া আছে। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে, আমি বলেছি যে শুরুতেই বলেছিলাম যে সেকেন্ডারি স্কুলগুলোতে প্রথম ক্লাসটা 60 মিনিটের এবং পরবর্তী ক্লাসগুলো 50 মিনিটের হয়। কিন্তু আমাদের দেশের বাস্তবতা যে যদিও 6টা করে ক্লাস নিতে বলা হয়েছে, কোনো কোনো স্কুল ডাবল শিফট হওয়ার কারণে এই সময়গুলো কিন্তু মেইনটেইন করছে না বা করতে পারছে না। তো যাই হোক, এই বিষয়টা যে আপনার কত সময় আছে। আর একটা যে ব্যবহারিক কাজ, যে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা অক্সিজেনের ধর্মগুলো পরীক্ষা করতে পারবে। আপনার যদি শিক্ষণফল এইটা হয়, তখন তো আসলে অতিরিক্ত কোনো কিছু করার সময় বা সুযোগ কিন্তু এই 50 মিনিট সময়ের মধ্যে থাকে না। তাই এক্ষেত্রে কিন্তু শিক্ষণফল একটাও হতে পারে। তো এইভাবে আমাদের শিক্ষণফলগুলোকে বিবেচনায় নিয়ে আসতে হবে, যে আমাদের শিক্ষাক্রম, পাঠভিত্তিক বিভাজন, আমাদের সময় এবং শিক্ষণফলটার কাঠিন্য এবং ব্যবহারিক কাজের মাত্রা ইত্যাদি বিবেচনায় নিয়ে আসতে হবে। আর আরেকটা কথা বলি, যে বাংলা বিষয়ের শিক্ষণফল কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় থেকে আলাদা, এবং এটার একটা নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করে প্রণয়ন করতে হয়। এবং অন্য বিষয়ের মতো যদি আপনি শিক্ষণফল বাংলা বিষয়ে লেখেন, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হয় না। তো বাংলা বিষয়ের শিক্ষণফলের এই নির্দিষ্ট ফরম্যাটটা যে আচরণিক উদ্দেশ্য শিক্ষণফল কি হবে, সেটা আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি বললাম যে বাংলা বিষয় ব্যতীত সবগুলো শিক্ষণফল নিয়ে আলোচনা করলাম। আর বাংলা বিষয়ে 3টা বা 4টা শিক্ষণফল এটা ফিক্সড করেই দেওয়া থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইবার আমি আর একটা কথা বলতে চাচ্ছি, যে শিক্ষণফল লেখার ক্ষেত্রে শিক্ষাক্রমের নির্দেশনা, সময়, পাঠদান পদ্ধতি ইত্যাদির কথা বিবেচনায় এনে শিক্ষণফলের সংখ্যা নির্ধারণ করতে হবে। তো এবার আমরা নতুন শিক্ষণফলে যাই। জোহান ফ্রেডরিক হারবার্ট, উনি একজন জার্মান দার্শনিক, শিক্ষাবিজ্ঞান নিয়ে যিনি কাজ করেছেন। তো আপনাদের কি কারো মনে পড়ে যে উনি আসলে কি নিয়ে কাজ করেছেন? হারবার্ট, হ্যাঁ, যারা এর আগে এই বিষয়টা নিয়ে নামটা শুনেছেন আর কি, যে উনি আসলে পাঠ পরিকল্পনার কতগুলো ধাপ হবে এবং ধাপগুলো কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়ে একটা ধারণা দিয়েছিলেন। তো আমরা এবার হারবার্টের 50 সোপান নিয়ে আলোচনা করব। যে পাঠ পরিকল্পনার ধাপ,
আমি আপনাদের শুরুতে যে ফরম্যাটটা দেখিয়েছিলাম সেখানে পাঠ পরিকল্পনার যে আধুনিক পাঠ পরিকল্পনার ধাপ 3টা ধাপ উল্লেখ করা ছিল, কিন্তু হার্ভার্ডের 50 সোপানে 5টা ধাপ ছিল আর কি। যে 5টার থেকে কিভাবে 3টাতে আসলো, এবার আমরা সেই বিষয়টা একটু দেখব এবং ধাপগুলো এবং এর পেছনে যে দর্শন আছে সেই দর্শনটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে আধুনিক পাঠ পরিকল্পনার ধাপ আসলে 3টা। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা এটা মনে রাখবেন যে হার্ভার্ডের 50 সোপান থেকে সোপান নীতি, এটা 30 সোপানটা করেছিল তার অনুগামী শিষ্য রেনি ও জিলার, যেটা বর্তমানে পাঠ পরিকল্পনাগুলোতে প্রচলিত আছে। তো হার্ভার্ডের 50 সোপানে কি আছে আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি, তারপরে প্রেজেন্টেশন, উপস্থাপন, অ্যাসোসিয়েশন, অনুষঙ্গ স্থাপন, জেনারেলাইজেশন, সামান্যীকরণ এবং অ্যাপ্লিকেশন, প্রয়োগ বা অভিযোজন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু এই 50 সোপানের দর্শনটা কি সে বিষয় নিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত করে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করতে যাচ্ছি। যে হার্ভার্ডের নীতি বা দর্শনে 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমটা হচ্ছে শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টি। পাঠে অবশ্যই শিক্ষার্থীকে আগ্রহান্বিত করতে হবে, এটা একটা কথা। শিক্ষণীয় বিষয় সম্পর্কে শিক্ষার্থীর উপলব্ধি, আর সর্বশেষ হচ্ছে শিক্ষার্থীর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অনুবন্ধ সৃষ্টি ও শিখন সঞ্চালন। এই 3টার দর্শন নিয়ে আমরা খুবই সংক্ষেপে আলোচনা করব। যে প্রথমত শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টি। এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষার্থীর পূর্ব জ্ঞানকে ভিত্তি ধরে যখন নতুন কোনো জ্ঞান দেয়া হয় তখন শিক্ষার্থী স্বভাবতই শিক্ষায় আগ্রহী হয়। আমরা বারবার বলছি যে টিচার হিসাবে যখনই আপনি পাঠ উপস্থাপন করবেন তখনই শিক্ষার্থীর পূর্ব জ্ঞান, যে অতীতে পূর্বে তার যে কোনো অবস্থায়, জীবনযাত্রার যে কোনো অবস্থায় সে যে পাঠটা আপনি উপস্থাপন করতে চাচ্ছেন আর কি, সেই পাঠের সাথে রিলেটেড বিষয়গুলো সম্পর্কে তার কি ধারণা আছে, তার কি জ্ঞান আছে, পূর্ব থেকে তার কি অভিজ্ঞতা আছে, এই বিষয়টা অবশ্যই আপনারা জেনে নিয়ে তার উপর সেই জ্ঞানকে ভিত্তি ধরে নতুন জ্ঞান দেবেন। এটা হচ্ছে সবসময় আমরা শিক্ষার্থীদেরকে বলে থাকি। তাই শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা ও নতুন অভিজ্ঞতার মধ্যে কোনো ফাঁক রাখা চলবে না, এটা একটা। দ্বিতীয়ত শিক্ষণীয় বিষয় সম্পর্কে শিক্ষার্থীর উপলব্ধি। এইখানে যে শিক্ষার্থীর চারপাশের বস্তু ও ঘটনা শিক্ষার্থীর নিকট উদ্দীপক হিসেবে উপস্থিত হয়। অপেক্ষাকৃত প্রভাবশালী উদ্দীপক শিক্ষার্থীদের মধ্যে এক ইন্দ্রিয় অনুভূতির সৃষ্টি করে। শিক্ষার্থীর বোধ বা অভিজ্ঞতা সৃষ্টি হয়। সমগোত্রীয় অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থী ধারণা গঠনে সমর্থ হয়। বিভিন্ন ধারণাগুলো ঐক্যবদ্ধ হয়ে গঠিত হয় পূর্ব জ্ঞান বা সংহত জ্ঞান। শিক্ষার্থী নতুন পরিস্থিতিতে উপলব্ধি করতে শেখে যখন সে নতুন পরিস্থিতি ও পূর্ব সঞ্চিত জ্ঞানের মধ্যে সম্পর্ক খুঁজে পায়। যে পূর্ব জ্ঞানকে কীভাবে গঠিত হয় এবং এই জ্ঞানের
আহ, গুরুত্ব এবং নতুন পরিস্থিতিতে সে কিভাবে কাজে লাগাতে পারবে এই বিষয়ে যখন তার উপলব্ধির সৃষ্টি হয়, তখনই কিন্তু শিক্ষার্থী শিক্ষণে আগ্রহান্বিত হয়। আরও কথা আছে, সেটা হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষা দেওয়ার সময় নতুন জ্ঞানের সাথে শিক্ষার্থীর পূর্ব জ্ঞানের সংযোগ ঘটানো প্রয়োজন এবং এজন্য নতুন শেখার আগে শিক্ষককে শিক্ষার্থীর পূর্ব অর্জিত জ্ঞানের বৈশিষ্ট্য জেনে নিতে হবে। আমরা সবসময় পূর্ব জ্ঞানকে গুরুত্ব দিয়ে এসছি এবং আমি যখন পাঠ পরিকল্পনার সংজ্ঞা উপস্থাপন করেছিলাম তখনও কিন্তু পূর্ব জ্ঞানের কথা বলা ছিল। আসলে বিষয়টা এত অল্প সময়ের মধ্যে উপস্থাপন করা সম্ভব নয়। পরবর্তী অন্য আরেকটা ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তৃতীয়ত, শিক্ষার্থীর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অনুবন্ধ সৃষ্টি ও শিখন সঞ্চালন, যে নলেজ বিল্ডিংটা, সেটা অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হলে জীবনের বিভিন্ন পরিস্থিতির সাথে অর্জিত জ্ঞানের অনুবন্ধ স্থাপন করতে হবে। আপনি আপনার শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ এবং তাদের জীবনের নানা অভিজ্ঞতা, তাদের সামাজিক জীবন, প্রাকৃতিক জীবন, তাদের সংস্কৃতি, সবগুলোর সাথে যখন আপনি লিঙ্ক আপ স্থাপন করতে পারবেন, তখনই কিন্তু শিক্ষণটা যথাযথ হবে। তো এইবার হার্ভার্ডের 50 সোপান নিয়ে আমি আবার তথ্য উপস্থাপন করতে যাচ্ছি খুব সংক্ষেপে। যে প্রস্তুতি স্তরের একটি উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে নতুন পাঠে উপযুক্ত করে তোলা এবং নতুন পাঠের প্রতি তার আগ্রহ ও মনোযোগ সৃষ্টি করা। এর জন্য অনেকগুলো কাজ কিন্তু শিক্ষককে করতে হয়। আমরা যখন আবারও লেসন প্ল্যান দেখব তখন আমরা এই কাজগুলো দেখব। উপস্থাপন বা সমাধান শুরু করার আগে শিক্ষক প্রাসঙ্গিক উপায়ে নতুন পাঠ এবং পাঠের লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের সামনে ঘোষণা করবেন। উপস্থাপন স্তরে শিক্ষক শিক্ষণীয় বিষয় বা সমস্যাটিকে কয়েকটি সুনির্দিষ্ট অংশে ভাগ করে ধারাবাহিকভাবে প্রত্যেকটি অংশ উপস্থাপন করবেন, মানে শিখন ফলের মাধ্যমে ধারাবাহিকভাবে ভাগ করে উপস্থাপন করবেন। আর একটা কথা, যে পাঠকে যত ছোট ছোট অংশে ভাগ করা যায়, পাঠটা কিন্তু উপস্থাপন করা ততই সহজ হয়, পূর্ব জ্ঞানের সাথে লিঙ্ক আপ করা ততই সহজ হয়। এই বিষয়গুলো মাথায় রাখা। তুলনা ও বিমূর্তকরণ, অনুষঙ্গ স্থাপন এ স্তরে শিক্ষণীয় বিষয়কে স্পষ্ট করার জন্য শিক্ষণীয় বিষয়ের সাথে শিক্ষার্থীর জানা কোনো বিষয়ের তুলনা করা হয়, অনুবন্ধ রচনা করা হয়। আর একটা হচ্ছে সামান্যীকরণ, মানে সাম আপ করা। মূলত যে উপস্থাপন স্তরে শিক্ষার্থীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছে সেগুলো যুক্তিপূর্ণ উপায়ে একত্রিত করে এ স্তরে বৈজ্ঞানিক নীতি, সূত্র, তথ্য, সংজ্ঞা নির্ণয় করতে হয়। প্রস্তুতি শেষে শিক্ষার্থীদের যে সমস্যা দেয়া হয়েছিল তা সমাধান চূড়ান্তভাবে শেষ হয় সামান্যীকরণের মাধ্যমে। প্রস্তুতি শেষে আমরা যে সমস্যা দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের সমাধানের জন্য চূড়ান্তভাবে, সেটা যে শেষ হলো সেটাই হচ্ছে সামান্যীকরণের মাধ্যমে সম্পন্ন হয়, মানে সাম আপ করা হয়। তো আর একটা আছে হার্ভার্ডের 50 সোপানের, এটা 4র্থ সোপান, সামান্যীকরণ। আর সর্বশেষ সোপান হচ্ছে প্রয়োগ, যেটাকে অ্যাপ্লিকেশন বলা হয়। যে শিক্ষার উদ্দেশ্য তখনই সফল
হয় যখন শিক্ষার্থী তার শিক্ষালব্ধ জ্ঞান জীবনের বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করতে সমর্থ হয়। প্রয়োগ স্তরে সেজন্য শিক্ষার্থীকে পরীক্ষা করে দেখা হয় সে নবলব্ধ জ্ঞানকে বিভিন্ন স্তরে কাজে লাগাতে পারে কিনা। এটা যে যা তুমি শিখলে সেটা তুমি তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন বা হচ্ছে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে বা নিউ সিচুয়েশনে যখনই একজন শিক্ষার্থী ওই অর্জিত জ্ঞানকে প্রয়োগ করতে হয় পারবে আর কি, তখনই কিন্তু শিক্ষণটা সার্থক হয়। তো এটাই। আর সেটা শিক্ষককে অবশ্যই পরিমাপ করতে হবে। এটা চিন্তামূলক প্রশ্নের মাধ্যমে পরিমাপ করতে পারে। প্রাসঙ্গিক নতুন কোনো সমস্যা সমাধান করে বিভিন্ন করে ইত্যাদি বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের প্রয়োগ ক্ষমতা যাচাই করা হয়। বিভিন্ন উপায়ে অনেক সময় এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে, জ্ঞানমূলক প্রশ্নের মাধ্যমে, মুক্ত প্রশ্নের মাধ্যমে, পিকচার ড্রয়িংয়ের মাধ্যমে, কারেকশানের মাধ্যমে ইত্যাদি করে কিন্তু প্রয়োগ ক্ষমতা যাচাই করা হয়। তো এই ছিল হার্বার্টের পঞ্চসোপান। এবার হার্বার্টের পঞ্চসোপানকে থেকে আধুনিক পাঠ পরিকল্পনায় যে ধাপগুলো রাখা হয়েছে সেগুলো আমরা দেখব। যে আধুনিক পাঠ পরিকল্পনার ধাপ, এটা হচ্ছে 3টে সোপান, কেবলমাত্র 3টে সোপান রাখা হয়েছে। একটা হচ্ছে প্রিপারেশান, আর একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশান। আসলে আমরা প্রস্তুতি উপস্থাপন পর্বে আসলে কিন্তু আমরা আর যে 2টা সোপান বাদ পড়লো আমরা বলছি, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হলেও প্রকৃতপক্ষে কিন্তু এগুলো চলে আসে। জেনারেলাইজেশন এবং অ্যাসোসিয়েশন, ওই বিষয়গুলো কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরোক্ষভাবে এগুলো কিন্তু করিয়ে থাকেন। তো যাই হোক, আমরা যখন পাঠ পরিকল্পনা রচনা করব আমরা সর্বদাই মনে রাখব যে আমাদের পাঠ পরিকল্পনার ধাপ বা সোপান হচ্ছে এই 3টা: প্রিপারেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন। এবার আমরা পাঠ পরিকল্পনার নমুনা ছক আবারও নতুন করে দেখব। এর আগে আমরা একটা ব্ল্যাঙ্ক ছক দেখেছিলাম। ব্ল্যাঙ্ক ছকটা ছিল এই রকম। সেখানে দেখেন প্রস্তুতি প্রথমে আছে পরিচিতি মানে আমি একটু পরেই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি। পরিচিতি, পাঠ পরিচিতি, শিক্ষার্থী পরিচিতি, আচরণিক উদ্দেশ্য বা শিক্ষণ ফল দেখাচ্ছি। আমি সোপানের মধ্যে দেখাই যে প্রস্তুতি পর্ব শিক্ষার্থীকে পাঠের জন্য আগ্রহান্বিত করা, উন্মুখ করা। এখানে হচ্ছে শুভেচ্ছা বিনিময় করতে হয়। শুভেচ্ছা বিনিময় মানে শিক্ষক কেবলমাত্র সালাম বিনিময় এটা না, যে শিক্ষার্থীরা কেমন আছে, তাদের কোনো সমস্যা আছে কি না, সমস্ত কিছু জেনে একটা পাঠের জন্য উপযুক্ত পরিবেশ এখানে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বা সমস্যা সমাধানের উদ্দেশ্যেই কিন্তু শুভেচ্ছা বিনিময় কার্যক্রম পরিচালনা করা হয়। তারপরে শ্রেণীবিন্যাস প্রয়োজনে, যে এখানে একীভূত দৃষ্টিকোণ থেকে বা জেন্ডারের দৃষ্টিকোণ থেকে কিংবা হচ্ছে মেধার দৃষ্টিকোণ থেকে বা পার্টিসিপেটরি অ্যাপ্রোচ গুলো যথার্থভাবে পরিচালনা করার জন্য, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান কার্যক্রমকে যথাযথভাবে পরিচালনা করার জন্য, মেধার কম্বিনেশন করে পাঠ উপস্থাপন করার জন্য, দল গঠনের জন্য বা জোড়ায় কাজ পরিচালনার জন্য প্রয়োজনে আমরা শিক্ষক
শ্রেণীবিন্যাস করে নেবেন। বাড়ির কাজ তারপরেই আছে প্রস্তুতি পর্বে, যে বাড়ির কাজ যদি শিক্ষক এর আগে কোনো কাজ দিয়ে থাকেন আর কি, সেই কাজটা ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে আদায় করে রাখবেন। অনেক সময় অনেকেই এই বাড়ির কাজ নিয়ে এসছো কি না এরপরে হচ্ছে দেখা শুরু করে, কিন্তু বাড়ির কাজ কিন্তু শুধুমাত্র শিক্ষকরা শিখন শেখানো কার্যক্রম চলাকালীন সময়ে আদায় করবেন, ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে আদায় করতে পারেন, এবং উনি এটা কিন্তু ওনার অবসর টাইমে দেখবেন আর কি। এটা অবসর টাইমে ক্লাসরুমের বাইরে দেখবেন আর কি। তারপরে পূর্ব জ্ঞান যাচাই, যে আমরা বলছি যে পূর্ব জ্ঞানের আলোকেই হচ্ছে পাঠ উপস্থাপন করতে হবে। সেই পূর্ব জ্ঞান আমরা মডেল ক্লাস দেব, সেখানে পূর্ব জ্ঞান কীভাবে যাচাই করতে হয়, বিশেষ করে আমি আমার ইউটিউব চ্যানেলে 2টা ক্লাস আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর পাঠ ঘোষণা, যে শিক্ষার্থীদের পাঠের জন্য আগ্রহান্বিত করা। তাহলে প্রস্তুতি পর্বে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত 5টা কাজ করা লাগতে পারে আর কি। যে একটা হচ্ছে লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এবং শিক্ষার্থীদেরকে পাঠে আগ্রহী করার জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু প্রস্তুতি পর্বটা রাখা হয়েছে। তারপরে উপস্থাপন পর্ব, যে এখানে লেখা হয়েছে উপকরণ, যে আমরা সবসময় বলি যে বাস্তব উপকরণ, প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করে। এখন হচ্ছে প্রযুক্তি, আমি ঠিক পরেই আলোচনা করব, সিপিটি নিয়ে একটু পরেই আলোচনা করব, তখন দেখবেন। ইত্যাদি ব্যবহার করে আধুনিক পাঠদান পদ্ধতি ও কৌশলের মাধ্যমে, যে আমরা বলি যে পার্টিসিপেটরি লার্নিং, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, একীভূত শিখন বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে। একীভূত শিখন এটা যারা বিএডে পড়ছেন আপনাদের সেকেন্ড সেমিস্টারে এটা একটা মূল সাবজেক্ট হিসাবে আছে, এবং আসলে একীভূতর কনসেপ্ট অনেক ব্যাপক। এবং আমার এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিএডের একীভূত শিক্ষার বইটা পড়ানো হচ্ছে, আমি একজন কো রাইটার হিসেবে আছি মূল পাঠ্য বইয়ের। আমি অনুরোধ করব যে আসলে সেকেন্ড সেমিস্টার শুরু হওয়ার আগে আপনারা সম্ভব হলে এই বিষয়টা জেনে নেবেন। কারণ হচ্ছে একীভূত কনসেপ্ট ছাড়া আসলে লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সম্ভব নয়। এটা একটা বিশাল ব্যাপার, অনেক ব্যাপার, বড় ব্যাপার। তো শিখন বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ উপস্থাপন, ঠিক আছে। এবং উপস্থাপনের সংজ্ঞায় আমরা হার্ভার্ডের 50 সোপানে দেখেছি যে উপস্থাপন জিনিসটা কি, বিষয়টা কি আমরা দেখেছি আর কি। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবার প্রয়োগের মধ্যে একটা হচ্ছে মূল্যায়ন, আর একটা হচ্ছে পুনরালোচনা। যে মূল্যায়ন করতে যে আপনি যখন দেখবেন যে শিক্ষার্থীদের প্রবলেম সলভ হয় নাই, অনেকের মধ্যে মিসকনসেপশন আছে, বা হচ্ছে তারা পাঠগ্রহণ নিয়ে স্যাটিসফাই হয় নাই, বা আপনিও স্যাটিসফাই হতে পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনে আপনারা পুনরালোচনা করবেন। এবং বাড়ির কাজ প্রদান, এটাও কিন্তু প্রয়োজনে করবেন। তবে বাড়ির কাজ প্রদানের সময় অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে আপনি শিখন ফল হিসাবে যে বিষয়গুলোকে নিয়েছেন সেগুলো ডিরেক্ট বাড়ির কাজ হিসাবে দেওয়া যাবে না। তাহলে বাড়ির কাজ কোনগুলো হবে? বাড়ির কাজ হচ্ছে আপনি শিখন ফল হিসাবে যে বিষয়গুলো নির্ধারণ করেছিলেন সেগুলোকে ভিত্তি ধরে নতুন কিছু করা, নতুন তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বা ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যাবিলিটিকে ডেভেলপ করার জন্য বা যাচাই করার জন্য, বা ওই শিখন ফলগুলোকে তারা নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে পারে কিনা
সেগুলোর ভিত্তিতে আপনি বাড়ির কাজ দেবেন। আমরা যখন একটা পাঠ পরিকল্পনা যাচাই করি, তখন কিন্তু আমরা প্রথমত দেখি যে আপনার আচরণিক উদ্দেশ্য লেখাগুলো ঠিক আছে কিনা, মানে এটা হচ্ছে প্রথমত হচ্ছে স্মার্ট কন্ডিশন ফুলফিল করেছে কিনা, এটার মধ্যে ধারাবাহিকতা আছে কিনা, এবং এটা আপনার পাঠ্য বই অনুসারে শিক্ষাক্রম অনুসারে হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখে থাকি। দ্বিতীয়ত, আপনি যখন পাঠ উপস্থাপন করছেন তখন আমরা দেখি যে এই যে আপনি যে শিখন ফলগুলো লিখেছেন, সেই শিখন ফল অনুসারে ধারাবাহিকভাবে এই পাঠটা উপস্থাপন করছেন কিনা। যে ধারাবাহিকভাবে আমি বলছি যে ধারাবাহিকভাবে, মানে যখন যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে আপনি করছেন কিনা। আর হচ্ছে আর একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি যে যখন আপনি বাড়ির কাজ প্রদান করলেন, তখন ওই আচরণিক উদ্দেশ্যগুলো বা শিখন ফলগুলোকে নতুন পরিবেশে নতুন পরিস্থিতিতে কাজে লাগাইতে পারে কিনা সেটা যাচাই করার জন্য দিয়েছেন, না সেম সেম দিয়েছেন। কখনোই সেম সেম দেবেন না। আপনারা নতুন পরিস্থিতিতে ওই আচরণিক উদ্দেশ্যগুলোকে বা শিখন ফলগুলোকে কাজে লাগাতে পারে কিনা সেটার উপর ভিত্তি করে আপনারা বাড়ির কাজ দেবেন। তো এই ছিল পাঠ পরিকল্পনার একটা ব্ল্যাঙ্ক ছক। এবার আপনারা পরিপূর্ণ ছক দেখেন, প্রচলিত ছক। এটা আপনারা দেখবেন যে প্রথমেই থাকে যে বিদ্যালয়ে আপনি প্র্যাকটিস টিচিং করবেন, আমরা বিভিন্ন বিদ্যালয়ে পাঠিয়ে থাকি শিক্ষার্থীদের, সেই বিদ্যালয়টার নাম, তারপরে শিক্ষকের নাম দেবেন, তারপরে বিএড শ্রেণী, বিএড কোন শিক্ষাবর্ষে আছেন, তারপরে আপনার শ্রেণী রোল কত সেটা দেবেন। আর পাঠ সম্পর্কে পরিচিত, যে এটা কোন শ্রেণীর কোন বিষয়ে কত নাম্বার পাঠ। এর আগেই বলেছিলাম যে এখন কিন্তু পাঠভিত্তিক বিভাজন বইগুলোতে করা আছে আর কি, সেটার আলোকে আমি বলছি, এবং সময় কত। এরপরে আছে শিখন ফল, যে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে সবগুলো শিখন ফল এখানে দেওয়া আছে, যে যেমন এখানে দেওয়া আছে তড়িৎ বর্তনীর শ্রেণী বিভাগ করতে পারবে, শ্রেণী সংযোগ বর্তনী চিত্রসহ বর্ণনা করতে পারবে। এটাই হচ্ছে শিখন ফল, এই দুইটা। তারপরে প্রস্তুতি পর্বে এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। উপস্থাপন পর্বে দেওয়া আছে, প্রয়োগ পর্বে দেওয়া আছে। আপনারা কিন্তু এই প্রচলিত পদ্ধতির ছক অনুসরণ করেই পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে পারেন। এবং আপনাদের যে টিচিং সাবজেক্টগুলো আছে, কারো বাংলা সমাজবিজ্ঞান আছে, কারো হচ্ছে ইংরেজি অ্যাডভান্স আইসিটি আছে, কারো পদার্থবিজ্ঞান গণিত থাকতে পারে। তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু 60টা করে পাঠ পরিকল্পনা আমরা জমা নিয়ে থাকি। তো বিশেষ পরিস্থিতির কারণে যদিও আপনারা স্কুলে যাবেন না, তবুও কিন্তু আপনাদের এই পাঠ পরিকল্পনাগুলো করতে হবে। আচ্ছা, এইবার দেখেন যে সেসি প্রণীত পাঠ পরিকল্পনার ছক, যে এখানে এই রকম দেওয়া আছে। এখানে পাঠের অন্যান্য নিচের দিকে দেখেন এখানে একটা বিষয় আছে, যে পাঠের অন্যান্য বিবেচ্য বিষয়, যে নিয়মানুবর্তিতা, দেশপ্রেম, নেতৃত্ব, সততা, শৃঙ্খলাবোধ, সহযোগিতা, সক্রিয়তা, সহানুভূতি, সচেতনতা, সময়ানুবর্তিতা ইত্যাদি যেন প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে, সেই বিষয়গুলো পর্যবেক্ষণ ও মনিটরিং করবে। এটা একটা কথা। এবং শিক্ষকের আত্মপ্রতিফলন, যেমন এই পাঠের প্রেক্ষিতে লেখা হয়েছে পাঠ বাস্তবমুখী করার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া যেত, মেধার সমন্বয় আরও কীভাবে কার্যকর করা যেত, শিক্ষার্থীদের ব্যবহারিক কাজের দক্ষতা আরও কীভাবে বাড়ানো যেত, অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর জন্য কোন ধরনের প্রজেক্ট বাড়িতে দেওয়া যেত,
সময়ের সমন্বয় আরও কীভাবে করা যেত, আর কি কি অংশগ্রহণমূলক কাজ দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা বলবো যে আপনারা সেসিবের যে পাঠ পরিকল্পনা আছে সেটাই, যে পাঠের অন্যান্য বিবেচ্য বিষয় এবং শিক্ষকের আত্মপ্রতিফলন, এই বিষয়গুলো আপনারা প্রচলিত পাঠ পরিকল্পনায় পাবেন না, কিন্তু এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা যাচাই করবেন এবং নিজেদের মধ্যে নিজেদের উন্নয়নের জন্য আপনার শিক্ষকের আত্মপ্রতিফলনটা অনেক জরুরি। আবার পাশাপাশি পাঠের অন্যান্য বিবেচ্য বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে ওই বিষয়গুলো ডেভেলপ করলো কি না, এটাও জরুরি। এবার আমি বাংলা বিষয়ের জন্য বলেছিলাম যে শিক্ষণফলগুলো সুনির্দিষ্ট, সেটা আমি বলবো যে এরকম হবে নির্দিষ্ট। কবি বা লেখক পরিচিতি শব্দটা লেখক পরিচিতি বলতে পারবে, এটা একটা। কবিতাটি বা গল্পটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি বা পাঠ করতে পারবে, এটা একটা। আর একটা হচ্ছে কঠিন ও নতুন শব্দগুলো চিহ্নিত করে এগুলোর অর্থসহ বাক্য রচনা করতে পারবে। এই তিনটা ধারাবাহিকভাবে অবশ্যই থাকবে। আর প্রথম যেটা, যে কবি বা লেখক পরিচিতি, একটা পাঠকে যদি 2 দিন, একটা কবিতা বা একটা গল্পকে 2 দিন উপস্থাপন করলে ডে 2তে প্রথমটা থাকবে না, কিন্তু অন্যগুলো থাকবে। আর চতুর্থ এবং পঞ্চম, এটা চতুর্থটা যে কোনোটা হতে পারে, পঞ্চমটা এরকম আসতে পারে, কবিতাটি বা গল্পটির মূল ভাব বিশ্লেষণ করতে পারবে, এরকম একটা, বা নামকরণের সার্থকতা, যৌক্তিকতা, ইত্যাদি ইত্যাদি। তো বাংলা বিষয়ে যারা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এইবার আপনারা যে পাঠ পরিকল্পনা প্রণয়ন করলেন এবং তা উপস্থাপন করবেন, সেই ক্ষেত্রে আপনাদের বিবেচ্য বিষয়সমূহ কী হতে পারে সেটার উপরে আমি বিস্তারিত সংক্ষিপ্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। যে এগুলো আমরা ফিডব্যাক দিয়ে থাকি, যে আপনারা যখন পাঠ উপস্থাপন করবেন, আপনাদের পাঠ উপস্থাপন করার ক্ষেত্রে আমরা যারা টিচার এডুকেটর আছি তারা ফিডব্যাক দিয়ে থাকি। যে প্রথমে হচ্ছে সিপিটি মডেল অনুসারে যে আপনার কন্টেন্ট নলেজ, বিষয়বস্তুগত জ্ঞান কেমন, প্যাডাগজিক্যাল নলেজ, যে কন্টেন্টের সাথে প্যাডাগজির ইন্টিগ্রেশনটা কেমন হয়েছে আর কি, মানে আপনি উপযুক্ত প্যাডাগজিক এর মাধ্যমে কন্টেন্টটাকে উপস্থাপন করতে পেরেছেন কিনা। আর একটা হচ্ছে টেকনোলজি, এখন যে মোবাইল, কম্পিউটার, মাল্টিমিডিয়া ইত্যাদি ইত্যাদি, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি প্রযুক্তি আছে, এগুলো আপনি কতটুকু ইন্টিগ্রেট করতে পেরেছেন আপনার পাঠকে, এইটা একটা বিষয়। আর একটা টিপ্যাক মডেল, মানে এইরকমই কিন্তু এই যে প্যাডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, এটার উপরে আমি আর একটা লেসন তৈরি করব এবং আপনারা বুঝতে পারবেন। এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাজ এ টিচার আপনার একটা এক্সপিরিয়েন্স হবে যে কোন পাঠটাকে কোন পদ্ধতিতে কিভাবে কিসের সাহায্যে, মানে কোন কোন উপকরণ ব্যবহার করে কোন কোন শব্দ চয়নের মাধ্যমে থেকে শুরু করলে সবচেয়ে ইফেক্টিভ হয়, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় কিন্তু এটা অর্জিত হয়ে যাবে। এবং এই যে পদ্ধতিটাকে আপনি বেস্ট মনে করবেন বা হচ্ছে অন্যের থেকে আহরিত আরও উদাহরণ থেকেও আপনি দেখতে পাবেন যে আপনি কম্পারেটিভ অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে এই পাঠকে এইভাবে উপস্থাপন করলে এটা বেস্ট হয়। এটাকেই বলা হচ্ছে যে প্যাডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। তো এইরকমভাবে আরও আছে প্যাডাগজিক্যাল টেকনোলজিক্যাল নলেজ, প্যাডাগজিক টেকনোলজিক্যাল কন্টেন্ট নলেজ, এবং যেটাকে টিপ্যাক বলা হচ্ছে, সবগুলো সমন্বয়ে টেকনোলজিক্যাল, প্যাডাগজিক্যাল, কন্টেন্ট নলেজ,
এটা কে আমরা টিপাক মডেল বলছি আর কি, যে আমরা যখন পাঠকে ফিডব্যাক দেব যে আপনার এই বিষয়গুলো কতটুকু সার্থকভাবে আপনি করতে পেরেছেন এটার উপরে। আর একটা যে বিষয়গুলো আমরা ফিডব্যাক দেব সেটা হচ্ছে আপনার শ্রেণী ব্যবস্থাপনা, যে আমি বলেছিলাম যে একীভূত দৃষ্টিকোণ থেকে, জেন্ডারের দৃষ্টিকোণ থেকে আপনার এই শ্রেণী ব্যবস্থাপনা, মেধার দৃষ্টিকোণ থেকে, প্রতিবন্ধকতার দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলো বাতাস সব কিছুর আলোকে আমরা এটাই করব। আপনার সময় ব্যবস্থাপনা, যে বিষয়ে মানে বিষয়বস্তুর কাঠিন্য ও গুরুত্বের কথা বিবেচনায় এনে আপনি সময় ব্যবস্থাপনা সার্থকভাবে করতে পেরেছেন কিনা, এবং পাঠগুলো যথাযথভাবে যথাসময়ের মধ্যে আপনি আপনার শিখন পাঠ পরিকল্পনার মধ্যে যেটা লিখে রাখছেন সেই অনুযায়ী সুসম্পন্ন করতে পেরেছেন কিনা সেইটা আমরা ফিডব্যাক দেব। আর একটা হচ্ছে জেন্ডার নিরপেক্ষ পাঠ উপস্থাপন, একীভূত শিক্ষার মূল্যবোধ প্রতিষ্ঠা, শিক্ষাক্রমের নির্দেশনা সাপেক্ষে শ্রেণী উপযোগী পাঠ উপস্থাপন। যে আপনি আমি দেখেছি যে অনেক টিচার আছেন যে হয়তো বা ক্লাস 3-তে পাঠ উপস্থাপন করছে, অথচ নিয়ে আসছে অনেক হায়ার লেভেলের কন্টেন্ট। এইগুলো কিন্তু আসলে চলবে না। তা সময় স্বল্পতার জন্য আমি দ্রুত শেষ করতে চাচ্ছি যে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ উপস্থাপন, তারপরে হচ্ছে বোর্ডের ব্যবহার। যে বোর্ডের ব্যবহার মানে শিক্ষক কেবলমাত্র একা নিজেই বোর্ড ব্যবহার করলেন, শিক্ষার্থীদের সুযোগ দিলেন না, এটাকে আমরা, আর শিক্ষার্থীদের মাধ্যমে পাঠকে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ ব্যবস্থা, শিক্ষার্থীদের সহায়তায় বোর্ডকে ব্যবহার করতে হবে, এবং বোর্ড ব্যবহারে প্ল্যানিং করে ব্যবহার করতে হবে। প্ল্যানিং করে যে ওই পাঠকে উপস্থাপন করতে যে শিক্ষার্থীদের থেকে কিভাবে তথ্য কালেক্ট করবেন, এবং সেই কালেক্ট করা তথ্যের আলোকে পূর্ণাঙ্গ একটা ইনফরমেশন ওই বোর্ডের মধ্যে আসতে হবে। এই বিষয়গুলো আমরা বলতে যাচ্ছি। উপকরণ, বিশেষ করে বাস্তব উপকরণ, এগুলো প্রযুক্তি তো থাকতেই পারে, পাঠকে বাস্তবতার সাথে সমন্বয় সাধন ইত্যাদি। মূল্যায়ন কৌশল, আপনার মূল্যায়ন কৌশল কি গতানুগতিক না সেখানে নতুনত্ব আছে আর কি, এই বিষয়গুলো আমরা দেখি। তো আপনারা যখন পাঠ পরিকল্পনা প্রণয়ন করবেন এবং উপস্থাপন করবেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো এতক্ষণ আপনারা সবাই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। পাঠ পরিকল্পনা এটা একটা জটিল বিষয়।